সম্মিলিত চেষ্টায় করোনা মহামারী অনেকটাই নিয়ন্ত্রণে, বললেন প্রধানমন্ত্রী। শান্তিপূর্ণ পৌর নির্বাচনেও প্রাণ গেল একজনের। ভালোবাসার সৌরভে বসন্ত বরণ। এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ হারল টাইগাররা। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 6টার নিউজ আওয়ারে। আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। আজ পহেলা ফাল্গুন, প্রকৃতি জানান দিচ্ছে বসন্তের শুরু। নতুন বর্ষপঞ্জিতে ভালোবাসা দিবসও আজ। করোনার দুঃসময়ে কোনো কিছুই স্বাভাবিক নয়, তবে কঠিনের সময়ে ভালোবাসা ঠিকই এসেছে ভালোবাসার মহত্বে। আর এ নিয়েই আমাদের বিশেষ আয়োজন, ভালোবাসার প্যান্ডেমিক। বিশেষ আয়োজন দেখতে চোখ রাখুন আজ সারাদিন এটিএন নিউজে। এবারে বিস্তারিত। ৭৫ পরবর্তী সরকার ও বিএনপি জামাত জোটের কারণে দেশের স্বাস্থ্য খাত পিছিয়ে ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে কুমুদিনী ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি অভিযোগ করেন, সরকার সবার জন্যই করোনা টিকার ব্যবস্থা করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশে প্রতি বছর প্রায় ১ লাখ মানুষ মৃত্যুবরণ করছেন ক্যান্সারের কারণে। বছরে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১.৫ লাখ। দুরারোগ্য এই ব্যাধির উন্নত চিকিৎসা ও গবেষণার জন্যই নারায়ণগঞ্জে তৈরি হচ্ছে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড ক্যান্সার রিসার্চ হাসপাতাল KIIMS কেয়ার। ৩৫০ বেডের এই হাসপাতালে ক্যান্সারের পাশাপাশি সাধারণ রোগীরাও চিকিৎসা পাবেন। আন্তর্জাতিক মানের এই ক্যান্সার গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গণভবন থেকেই ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ৭৫ পরবর্তী সরকার ও বিএনপি জামাত জোটের ব্যর্থতার কারণেই স্বাস্থ্য খাতের গবেষণায় বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। ৭৫ সালের পর ২১ বছর যারা সরকার গঠন করেছিল, একে তো তারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, আর তারপর ক্ষমতাটা ছিল তাদের একটা ভোগের বস্তু, নিজের ভাগ্য গড়ার বস্তু। দেশের মানুষের কল্যাণ করার কথা তারা কখনো চিন্তা করেনি। এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের। আমরা সরকার আসার পর থেকে এ ব্যাপারে যথেষ্ট প্রচেষ্টা চালাই। মানব সেবায় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। সে সঙ্গে চিকিৎসা সেবায় বেসরকারি খাতকে আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বেসরকারি উদ্যোক্তাদের সবাইকে যেন আমি উৎসাহিত করি, সেই সাথে আমি রাজীবকেও, কারণ সে আমার ছোট ভাইয়ের মতো। নার্সিং ক্ষেত্রে যখন আমরা গ্র্যাজুয়েট নার্সিংয়ের কথা বললাম যে কুমুদিনীতে করো না কেন, উদ্যোগ নিল। মেডিকেল কলেজ করবারও সমস্ত কিছু আমরা 2001 সালে সমস্ত অনুমোদনও দিয়ে গেলাম। 2001-এ বিএনপি যখন ক্ষমতা আসে, তাদের একটা কাজই ছিল যে আমরা যা যা কাজ করেছি সবগুলি বাতিল করে দেওয়া বা সেগুলি স্থগিত করে রাখা। ঠিক সেরকম একটা সমস্যায় পড়ে গিয়েছিল। দেশের করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে মন্তব্য করে শেখ হাসিনা জানান, ভারত ছাড়াও বিভিন্ন দেশ বাংলাদেশকে করোনার টিকা দিতে আগ্রহী। আরও অন্যান্য দেশ এখন দিতে চাচ্ছে, আমরা সবই নেব যাতে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত এই টিকা আমরা দিতে পারি। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। করোনার টিকা নিয়ে মানুষের মনে অহেতুক ভীতি কমেছে, দিন দিন বাড়ছে টিকা গ্রহীতার সংখ্যা।
সবাইকে নির্ভয়ে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রোববার সকালে টিকা নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে সপরিবারে টিকা নিয়েছেন তিনি। এ সময় তিনি জনসাধারণকে আশ্বাস দিয়ে বলেন, এই টিকা নিরাপদ, এ নিয়ে বিভ্রান্তির কিছু নেই। এদিকে দুপুরে নারায়ণগঞ্জের খানপুরে ৩০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। প্রতিদিন গড়ে ২ লাখ মানুষ টিকা গ্রহণ করছে মন্তব্য করে তিনি বলেন, মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন। দেশকে করোনামুক্ত করতে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দেশের করোনা পরিস্থিতি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে স্বাস্থ্য দপ্তরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য আসে। দেশে করোনা ভাইরাস পরিস্থিতির আরও তথ্য দিয়ে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৩২৬ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫,৪০,৫৯২ জন হয়েছে। আর গত একদিনে মারা যাওয়া ৮ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮,২৭৪ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য দপ্তরের হিসেবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৬২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ৪,৮৭,২২৯ জন হয়েছে। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার গত ২৪ ঘন্টায় ২.৫৩%। চতুর্থ দফায় দেশের ৫৫টি পৌর নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হলেও চট্টগ্রামের পটিয়ায় সংঘর্ষে নিহত হয়েছেন একজন। ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে লালমনিরহাটেও। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন। চট্টগ্রামের ৩টি পৌরসভা পটিয়া, চন্দনাইশ ও সাতকানিয়ায় সকালে উৎসবমুখর পরিবেশে ভোট শুরু হয়। কিন্তু দুপুরের দিকে পটিয়ায় ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আব্দুল মাবুদ নামে একজন নিহত হন। গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন। ডাইরেক্ট ফায়ার করতেছে, এখানে বোতল মারতেছে, ফাতর নিক্ষেপ করতেছে। লালমনিরহাট পৌরসভা নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। সাপটানা বাজার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ৩২ হাজারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে এক সাংবাদিক সহ আহত হন ৫ জন। ঠাকুরগাঁওয়ের রানী সংকুলে জাল ভোট দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগর, নাটোরের বড়াইগ্রাম ও বরিশালের বানারীপাড়ায় বিএনপি এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থী ভোট বর্জন করেন। এছাড়া ভোট বর্জন করেছেন বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী। ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার সবকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ায় ছিল বাড়তি সতর্কতা। ৩৪টি জেলার ৫৫টি পৌরসভার মধ্যে ২৯টিতে ইভিএমে এবং ২৬টিতে ভোট নেওয়া হয় ব্যালট পেপারে। সাতক্ষীরা পৌরসভা, রাঙামাটি ও বান্দরবানে ইভিএমে প্রথম ভোট হয়। ইভিএমে ভোট দিতে গিয়ে কিছুটা বিড়ম্বনায় পড়েন পাহাড়ি প্রান্তিক জনগোষ্ঠী। তবে শেরপুর ও শ্রীবর্দী পৌরসভার কয়েকটি কেন্দ্রে ইভিএমে ভোট দিয়ে সন্তুষ্ট ভোটাররা। কত ইভিএমে ভোট দিলাম আর কি, ভালো আমার কাছে সহজই লাগছে, সহজভাবে সুন্দরভাবে ভোটটা দিচ্ছি। চতুর্থ ধাপে ভোট হওয়ার কথা থাকলেও মাদারীপুরের কালকিনি এবং নাটোর সদর পৌরসভার নির্বাচন আগেই স্থগিত করে নির্বাচন কমিশন। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে আমাদের বিশেষ আয়োজন ভালোবাসার প্যান্ডেমিক। প্রকৃতিতে এসেছে ফাগুন দিন। ঋতুরাজ বসন্ত তার উষ্ণতায় বর্ণিল সাজে সাজিয়েছে প্রকৃতিকে। বসন্তের আবেশে মানব হৃদয়েও বেজে ওঠে ভালোবাসার জয়গান। তাই নাগরিক জীবনে কার্পণ্য নেই উদযাপনে। সাইফুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন সহকর্মী সাদিয়া আফরোজ। শীতের আড়ষ্টতা ভেঙে জেগেছে প্রকৃতি। ফাগুন হাওয়ায় পাখির গান, ফুলের সুবাসে নতুন দিনের আগমনী সুর।
ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির এত বর্ণিল সাজে মাতোয়ারা না হয়ে উপায় কি? বসন্তের আগমনে প্রকৃতির সাথে তরুণ হৃদয়েও লাগে তোলা। বসন্তের ছোঁয়ায় আরো রঙিন হয় বিশ্ব ভালোবাসা দিবসও। করোনার কারণে এবার রাজধানী কেন্দ্রিক বসন্ত বরণ উৎসবে কিছুটা ভাটা পড়েছে। সকালে চারুকলার বকুলতলায় আয়োজন করতে না পেরে এবার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে উৎসবের আয়োজন করে উদযাপন পরিষদ। শীতের সময়ে যেই জরাজীর্ণতা আজকে কিন্তু তা নেই, বসন্তই তার উপলব্ধি করতে পারছি আমরা। ঋতুরাজ বসন্তে প্রকৃতির মিলন হয়, পশু পাখির মিলন হয়। এই প্রকৃতি থেকে আমরা যেন বিচ্ছিন্ন না হই, প্রকৃতি বান্ধব যেন আমরা হই। করোনার কারণে খুব বেশি উপস্থিতি না হলেও আগতদের সাজ পোশাকে উৎসব ধরা দেয় নানান রঙে। যদিও বসন্ত এবং বিশ্ব ভালোবাসা দিবস দুটোর মধ্যে উদযাপনে প্রাধান্য পেয়েছে পহেলা ফাল্গুনী। করোনা এবছর শেষ হয়ে যায়, যাতে আগামী বছর আরো বড় করে অনুষ্ঠান হয়, আমরা যাতে আরো অনেক মজা করতে পারি। আমরা আসি এই জন্য, আমরা এখন 60-এর দিকে বয়স, আমাদের বাচ্চারা যেন কালচারটা বুঝে। ভালোবাসা দিবস তো প্রতিদিনই উদযাপন করা যায়, সুতরাং বলা যায় যে বসন্ত বরণটাকে বেশি সুন্দর করে দেখছি। বসন্তের আবেশে আরো বেশি ভালোবাসায় ভাসুক মন, উদযাপন হোক আরো রঙিন। 21-এর পলার সঙ্গে দিনের সঙ্গে জড়িয়ে আছে তারুণ্যের সাহসী উচ্ছ্বাস আর বাঁধ ভাঙা আবেগ। বাঙালি জীবনের সঙ্গে একাকার হয়ে যাওয়া রঙিন প্রকৃতি মহামারী কাটিয়ে আনুক শান্তির বার্তা। সাদিয়া ফিরোজ, ATN নিউজ, ঢাকা। নিজেকে ভালোবাসতে হবে, ভালো রাখতে হবে। করোনা মহামারীর এত সংকটে এই উপলব্ধিটুকু যেন বড় পাওয়া। শরীর ও মনের সুস্থতার গুরুত্বটা নতুন করে বুঝতে পেরেছেন সবাই। ভালো করে বাঁচব, নিজেকে ভালো রাখব, এই মূল মন্ত্রটাই যেন শিখিয়ে দিল করোনা। বাকিটা মনিরুজ্জামান মনিরের ক্যামেরায় সাজিদা সৈটির রিপোর্টে। প্রকৃতিতে ফাগুনের আবাহন, ভোরের নরম আলোয় প্রকৃতির এমন ধোয়া ধোয়া রূপ জীবনকে আরও যেন আশীর্বাদ পুষ্ট করে দেয়। এ সময় লোভনীয় ঘুম ঘুম আলস্য ছেড়ে নির্মল খোলা বাতাসে ভিড় নগরের এ বাসিন্দাদের। সকালের রমনা তাদের পদচারণায় আরও মনোরম। সুস্থতাই জীবনের সবচেয়ে বড় সম্পদ, জানেন তারা। শরীর আর মনকে একসঙ্গে বাঁচিয়ে রাখতে এ চেষ্টা। আমাদের পরিবারে যারা ঘুমকে পছন্দ করতো তারাও এখন উঠে চলে আসতেছে। সব কিছুই সে হচ্ছে ডিফারেন্ট লাইফটাকে ডিফারেন্ট স্টেজে সে উপলব্ধি করতে পারছে বিকজ অফ ব্যায়ামের মাধ্যমে। আগে অতটা গুরুত্ব না দিলেও করোনাকালে অনেকে শুরু করেছেন আত্মমনোযোগ, নিজের যত্ন। করোনার সময়টাতে আমরা দেখা গেছে অনেকভাবেই নিজের health wise বলেন বা there are so many decisions that we could take, a lot of choices we could make. পজিটিভ দিকগুলো আমাদের ভিতরে অবশ্যই গ্রো করছে। শুধু হাঁটা বা ব্যায়াম নয়, খাদ্যাভ্যাসে সচেতনতাও এসেছে করোনাকালীন সতর্কতা ও স্বাস্থ্যবিধি পালনের সময়টিতে। এখন কিন্তু চিন্তা করে যে আমি নিজেকে সুস্থ রাখছি কিনা, আরেকজন আমার দ্বারা অসুস্থ হবে কিনা। যে আমরা প্রচুর ভিটামিন সি জাতীয় খাবার খাচ্ছি, যেটা ডাক্তাররা বলছে। মাছ, ডিম, তারপরে হোয়াইট মিট এগুলা বেশি খেয়েছি, তেলটা অ্যাভয়েড করেছি। একটু বেশি প্রেশার হয়েছে, কিন্তু তার বিনিময়ে যে আমরা সুস্থ আছি ওটার মূল্যটা তো অনেক বেশি। প্রাত্যহিক গদবাঁধা জীবনে করোনা যেন একটি অ্যালার্ম, ঝাঁকুনি দিয়ে জাগিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে আমাদের নিজেদেরকে ভালোবাসতে হবে। আত্মসচেতনতায় এবং সবাইকে নিয়ে সম্মিলিতভাবে সুস্থভাবে বাঁচার মাঝেই সার্থকতা। নাগরিকদের এমন পরিবর্তনে আশা দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও। বলছেন করোনাকালীন সুঅভ্যাসগুলো ধরে রাখলে সুদূর প্রসারী সুফল মিলবে, আগামী প্রজন্মের ঝুঁকি কমবে। আমি আজকে যেটি করব সেটি আমার জিনকে প্রভাবিত করবে। আমার সুস্থ জীবন অভ্যাস, স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস কিন্তু শুধু আমার জন্য না, আমার চারপাশের মানুষ এবং পরবর্তী প্রজন্ম, পরবর্তী বিশ্বের জন্য প্রচণ্ড দরকারি। বলছেন ভ্যাকসিন কেবল সুরক্ষার একটি চেষ্টা, নিরাপদ ও নিরোগ থাকতে দরকার সচেতন সুঅভ্যাসের মাধ্যমে জীবনটাকে যাপন। করোনাকালীন তাণ্ডবের মধ্য দিয়ে আমাদের কতগুলো বোধ উদয় হয়েছে। এর প্রধান হচ্ছে যে স্বাস্থ্য অর্থ দিয়ে কেনা যায় না, এটা অর্জন করতে হয়। সাজিদা সুইটি, ATN নিউজ, ঢাকা।
একদিকে ভাইরাস থেকে সুরক্ষিত থাকার লড়াই, অন্যদিকে পরিবারের সাথে সময় কাটানোর অফুরন্ত সুযোগ। করোনাকাল যেন নতুন করে শিখিয়েছে সংকটকালে পরিবারই শেষ আশ্রয়স্থল। তাই যত্ন নিতে হবে ভালোবাসার সম্পর্কগুলোর। দেখুন সহকর্মী রেজন ফয়েজের রিপোর্ট। বাংলাদেশে তখন করোনার কালো মেঘ কেবল জমাট বাঁধতে শুরু করেছে। চারিদিকে শুধুই মৃত্যু ভয়, কতই না শঙ্কা। একটা মহামারী কতটা নির্মমতার গল্প তৈরি করতে পারে। করোনার ভয়ে অতি আপনজনদের এভাবে ফেলে যাবার সংবাদগুলোই যেন মানবিকতার, ভালোবাসার পরাজয়ের সাক্ষী হয়ে রইবে। একই সময়ে করোনা আক্রান্ত স্ত্রীর প্রতি স্বামীর এমন গভীর মমতার স্পর্শেই যেন ফিরে আসার গল্প লেখা হয়। প্রমাণ হয় ভালোবাসার কভু পরাজয় হয় না। করোনা মহামারীর সময়টিতে ঘরেই যখন বেশিরভাগ সময় কাটানো, তখন পরিবারের সাথে সম্পর্কটাকে নতুন করে ঝালাই করে নেবার সুযোগও অফুরন্ত। সেটাতে লাভ হলো কতটা তা জানতেই জুলফিকার আহমেদের বাসায় যাওয়া। রাজধানীতে এখন খুব প্রয়োজন ছাড়া কারো বাড়িতে যাওয়ার ব্যাপারটি এড়িয়ে চলার চেষ্টা করা হয়। আর যদি খুব প্রয়োজনে কারো বাড়িতে বেড়াতে যাওয়া হয়, তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলাটা খুবই প্রয়োজন। পুরো স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে রাজি হবার পরই করোনাকালে তার বাসায় যাবার অনুমতি মিলেছে। মা, স্ত্রী আর 2 কন্যা সন্তানকে নিয়ে তার সংসার। বেসরকারি একটি প্রতিষ্ঠানে উঁচু পদের এই কর্মকর্তা বলছিলেন, করোনাকে ভয় পেলেও ঘরবন্দি সময়টিতে পরিবারকে যতটা সময় দিতে পেরেছেন গত 20 বছরেও তা সম্ভব হয়নি। আমার বড় মেয়ের সাথে যেমন আমার দেখা হতো সকালবেলা, মানে স্কুল টাইমটাতে যখন সে যেত, আমি হয়তো ফ্যাক্টরির জন্য বের হয়ে যেতাম, দেখা হতো। আবার আমি রাতে ফিরতাম, তখন দেখা হতো হয়তো ঘুমাতে যাচ্ছে অথবা ঘুমিয়ে গেছে। অত কথাবার্তাও হতো না তেমন একটা। ওর লাইফস্টাইল নিয়ে আসলে অতটা আমার দেখার সুযোগ ছিল না। আমার ওয়াইফই সময় দিত। এই টাইমটাতে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি আমার মানে 2 মেয়েরই আসলে খুব ভালো একটা টাইম দিতে পারছি। সেটা আমার জন্য খুব একটা ভালো কাজে দিয়েছে। পরিবারের সবচেয়ে বয়স্ক সদস্যটির প্রতি আরও বেশি সচেতন হওয়া, যত্ন নেওয়া। করোনা কাল যেন নতুন করে মনে করিয়ে দিয়েছে এই বাড়তি ভালোবাসাটুকু অগ্রজদের জন্য কতটা প্রয়োজন। সারাক্ষণ এদিকে যাবেন না, এটা ধরবেন না, হাত ধোন, এই চলছে খালি। মেইন ডোরে তো যাইতেই দিত না, ওখানে যাবেন না, ওখানে যাওয়ার কোনো দরকার নাই, ওখানে যাওয়ার কে আসছে আপনার দেখতে হবে না। আমরা যখন কথা বলছিলাম তখন বেলা প্রায় 1:30। এই ভরদুপুরেও জুলফিকার সাহেবের কিশোরী মেয়ে ঘুমোচ্ছে। মহামারীর লম্বা ছুটির সময়টিতে বেশিরভাগ শিক্ষার্থীদের রুটিনেই এমন পরিবর্তন। দেখা যাচ্ছে যে ওই সকালে টেনশন নাই যে স্কুলে দৌড়ায় যেতে হবে, এজন্য রিল্যাক্স টাইম কাটায়। এখন প্রবলেম যেটা আমার কাছে যেটা মনে হয় যে রাতে সে জাগতেছে, দিনে ঘুমাচ্ছে। হ্যাঁ, এটা একটা সাইকেল চেঞ্জ হয়ে গেছে। পৃথিবী যেদিন পুরোপুরি সুস্থ হবে, আজ থেকে বহু বছর পর করোনাকালে পরিবারের সাথে কাটানো এই লম্বা সময়টা হয়তো মিস করব আমরা। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা। দীর্ঘ সময় একসাথে থাকার সুযোগ মেলে করোনায়। এ সময় অনেক দম্পতির সম্পর্ক আরো মধুর হয়ে ওঠে, চলে মান অভিমানও। কারোবার শুরু হয় বিরহ, দেখা দেয় সম্পর্কের টানাপোড়েন। পরিণামে বিচ্ছেদ বেড়ে যায় মহামারীতে। দাম্পত্য জীবনের বেশ কবছর পার, এরই মধ্যে তাদের ঘর আলো করে 2 শিশুর জন্ম। বেশ কিছুদিন হলো কাজের চাপে পরিবারকে খুব একটা সময় দিতে পারছিলেন না জামাল উদ্দিন। মহামারী যেন তার সেই আক্ষেপ ঘুচিয়ে দিল। লকডাউনে অফুরন্ত সময় চলে আসায় সুযোগটি হাতছাড়া করেননি তিনি। স্ত্রীকে সহযোগিতা করতে এগিয়ে আসেন। এরকম আরো অনেক দম্পতিরই করোনায় দীর্ঘ সময় একসাথে কাটানোর সুযোগ হয়। ঘরবন্দি জীবনে নানা আয়োজনে অসুখে বিসুখে সবসময় তারা একে অপরকে পাশে পান। কিছু নবীন দম্পতির মাঝে আর মাঝবয়সী দম্পতিদের মাঝে সৌহার্দ্য বেড়েছে, আবেগ বেড়েছে, ভালোবাসা বেড়েছে, আকর্ষণ বেড়েছে। সেই কারণে একটা মিষ্টি মধুর সম্পর্ক হয়েছে। আবার মহামারীতেই ভালোবাসার এই দৃশ্যপট বদলে যায়। সংকটে পড়ে অনেকের দাম্পত্য জীবন, শুরু হয় কলহ।
আমি এরকমই, সারাদিন ঘ্যানঘ্যান করবো, সারাদিন বিরক্ত করবো। আমি সারাদিন চিল্লাচিল্লি করি। গণমাধ্যমের খবর, গত জুন থেকে অক্টোবর পর্যন্ত মাত্র 5 মাসে ঢাকায় বিচ্ছেদের হার আগের বছরের চেয়ে প্রায় 30% বেড়েছে। দিনে 39টি তালাকের ঘটনা, অর্থাৎ প্রতি 37 মিনিটে একটি তালাক। ডিভোর্সের বেশিরভাগ আবেদন করা হয় স্ত্রীর পক্ষ থেকে। 11 মাসে আমাদের যে ডেটা, সেই ডেটা অনুযায়ী 4428 জন 28টি আবেদন করেছে স্ত্রী কর্তৃক এবং স্বামী কর্তৃক 1917টি আবেদন। উভয় ক্ষেত্রে যে কমন যে আবেদন থাকে সেটা হচ্ছে মতের অমিল বা মনের অমিল। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা শূন্যতা কাজ করে, সেই শূন্যতাটা যদি স্বামী বা স্ত্রী অন্যের মধ্যে পায় তখন তার দিকে ঝুঁকে পড়ে। এখানে ঝগড়াঝাটি যে কারণে হয়েছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে পরক্রিয়ার কারণে। আর একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। রাজনীতির মাঠে অহরহ পরস্পর দোষারোপের প্রতিযোগিতা দেখে অভ্যস্ত আমরা সাধারণ মানুষ, কিন্তু করোনার ভ্যাকসিন দিতে একজন অন্যজনের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তা আলোচনার খোরাক জুগিয়েছে। রাজনীতির তপ্ত মাঠেও প্রতিপক্ষের স্বাস্থ্যসেবা দেবার উদারতার নজির এই করোনাকালেই। আরও জানাচ্ছেন সহকর্মী মফিদুল তপু। বেশি দাম দিয়ে ভারতের কাছ থেকে কিনতেছে, যার কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই। করোনা সংকট মোকাবিলায় ভ্যাকসিন ব্যবহার করা হবে। করোনাকালে মাস্ক, পিপিই সহ স্বাস্থ্য খাত নিয়ে বরাবরই সরব রাজনীতিবিদরা। সংক্রমণের হার কমা আর ডিসেম্বর থেকে বেশ কয়েকটি টিকা বাজারে আসায় আলোচনার মোড় ঘুরে যায় ভ্যাকসিনকে কেন্দ্র করে। 70% লোক যদি আপনার সেফ হয়ে যায় তাহলে তো আপনার স্প্রেড তো অনেক কমে যাবে। সরাসরি সরকার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ভ্যাকসিন ক্রয় করত, তাহলে প্রায় অর্ধেক মূল্যে বাংলাদেশ ভ্যাকসিন পেত। আমরা কি সেই তেলাপোকা ব্যাঙের পর্যায়ে আমরা চলে এসেছি কিনা বাংলাদেশে, এই ঘটনাগুলোতে সেটাই সংশয় তৈরি হয়েছে মানুষের মধ্যে। শুরুতে সরকারি উদ্যোগে ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের কোভিশিল্ড টিকা আমদানি নিয়ে কম জল ঘোলা হয়নি। সেই সুযোগে টিকার গুণগত মান নিয়ে ছড়ায় গুজব আর বিভ্রান্তি। জনগণকে আস্থা অর্জনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী টেলিভিশন ক্যামেরায় আপনাদের সামনে উনি পয়লা ভ্যাকসিনটা দেবেন। শেষে আগে নিলে বলবে যে আগে নিয়ে নিজেই নিল, কাউকে দিল না, সবাইকে দিয়ে নি। তারপরে যত ভালো কাজই করেন সবকিছুই তারা কিছু ভালো লাগে না, নামে একটা রোগে ভোগে। ভালো কিছু দেখলে আর ভাল লাগে না, ভাল লাগে না, ভালো লাগে না, ভাল লাগে না, সিদ্ধান্তে দ্বিধায় ভরা এখন তো আমরা নিয়েছি, মাঠে ঘাটে দৌড়াতে হবে, এত ভয় পেলে চলবে না। বিরোধী জোটের দাবি তাদের উপর আগে এক্সপেরিমেন্ট চালিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায় সরকার। আর এমন যুক্তিতে বিরোধী রাজনীতিবিদদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার প্রস্তাব দেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। সরকারি দলের গোটা মন্ত্রিপরিষদই চেষ্টা করেছে ভ্যাকসিন বিরোধীদের আশ্বস্ত করতে। আগামী জুন মাস পর্যন্ত 5.5 কোটি লোককে আমরা ভ্যাকসিন দিতে সক্ষম। বিএনপি যদি আগে ভ্যাকসিন পেতে চায়, আমি স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করতে পারি যে বিএনপিকে যেন আগে ভ্যাকসিন দেওয়া হয়। কোনো মন্ত্রী যখন বলেন বিএনপি চাইলে করোনা টিকা তাদেরকে সবার আগে দেওয়া হবে, তখন এই টিকার প্রতি মানুষ গভীর ষড়যন্ত্র খুঁজে পায়। কেন প্রধানমন্ত্রী টিকা নিচ্ছেন না সেই প্রশ্ন তুলে টিকাদান কর্মসূচি নিয়ে কম কথা বলেনি বিরোধী জোট। সাধারণ মানুষেরা এই ভ্যাকসিন পাবেন কিনা সে ব্যাপারে আমরা একদম নিশ্চিত নই, কিন্তু ধনিক শ্রেণী পাবেন সেটা প্রায় নিশ্চিত হয়ে গেছে। শেষমেশ প্রধানমন্ত্রীও ঠাট্টার ছলে জবাব দিয়েছেন ঠিকই। আমি জানি এটা নিয়ে অনেক কথা, অনেক সমালোচনা, অনেক ব্যঙ্গ শুনেছি। উত্তরটা ভ্যাকসিন আসার পরে বোধহয় ভ্যাকসিন নিজেই উত্তরটা দিয়ে দিয়েছে। যারা বলেছে তাদের মুখেই থাপ্পড়টা পড়েছে, আমার কিছু করার নাই। ভ্যাকসিন কার্যক্রম শুরুর পর কিন্তু এমন ঠেলাঠেলির রূপ বদলেছে। টিকার মান নিয়ে বারবার তাত্ত্বিক প্রশ্ন ছড়া ডাক্তার জাফরুল্লাহ পরিবর্তন করেছেন আগের অবস্থান। সাধারণের বাইরে মন্ত্রী, এমপি সহ বিশিষ্টজনদের পাশাপাশি টিকা নিতে বিরোধী জোটও তাই এখন কাতার সোজা করে লাইনে দাঁড়িয়েছে। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। মহামারীকালে বারবার যখন অসততা, অনৈতিকতার উদাহরণে পড়েছে বাংলাদেশ, তখনও প্রমাণিত হয়েছে দেশের প্রশ্নে ছাড় নয়। সহকর্মী সাদাত হাবিব সেতুর রিপোর্টে বিস্তারিত। দেশের স্বাস্থ্য খাতে
ব্যবস্থাপনা, সামর্থ্য, সক্ষমতা 3 ইস্যুতেই অনেক আপত্তি রয়েছে, বেশিরভাগই যৌক্তিক। কিন্তু এও তো সত্য, দেশে মহামারীকালের শুরুর দিকে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিলেন চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীরাই। দেশের এই চিকিৎসক আর সেবা সহযোগীদের সেবাতেই করোনা মুক্ত হয়ে ঘরে ফিরেছেন প্রায় 5 লাখ মানুষ। করোনা যুদ্ধ জয়ের প্রথম প্রহরী ওরাই। মহামারীকালের ভয় ঘিরে ধরা পরিবেশে দক্ষিণা হাওয়া হয়ে দেখা দিয়েছে এমন ছবি। পুলিশ নিয়ে দেশের মানুষের অনেক নেতিবাচক ধারণা রয়েছে, থাকবেও হয়তো। কিন্তু এও তো সত্য, করোনাকালে মানুষের সেবা দিতে ঘরে ঘরে খাবার পৌঁছে দেবার পয়লা উদ্যোগটা ওদেরই। করোনায় মাঝের এই 1 বছরে প্রাণ হারিয়েছেন এমন শতাধিক পুলিশ সদস্য। শুরুর দিকের আতঙ্কে স্বজনদের মরদেহ দাফনে যখন আপনদের পাওয়া যায়নি, তখন এই আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়িয়েছে, জানা যায় করেছে সৎকার। তরুণ প্রজন্ম করোনার ভয়ে ঘরে বসে থাকেনি। দেশ আর মানুষের সেবা দিতে লকডাউনে যাওয়া এলাকাগুলোয় ওরা দিয়েছে স্বেচ্ছাশ্রম। শুধু তাই নয়, শুরুর ধাক্কা সামলে আর্থিক ছন্দ খুঁজতে থাকা বাংলাদেশের নিম্ন আয়ের মানুষগুলোর মুখে খাবার তুলে দিতে দেরি করেনি এমন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। মাঝের বছরখানেক সময়ে কোনো উৎসবের আলোর রোশনাইয়েই ভাসেনি বাংলাদেশ। কিন্তু দেশটাকে মা মনে করা এই জাতির কেউ কেউ ঠিকই উৎসবের আনন্দ সবার করতে মাঠে ছিলেন। সেখানে এমন হাসির ফুলছুরি, তাতে কারো মনের আকাশে কি আর মেঘের ছিটে ফোটা থাকা সম্ভব? সরকারি হাসপাতাল থেকে শুরু করে যেই পরীক্ষার সেন্টারগুলো আছে সেগুলো করোনা সংক্রান্ত সব খবর জানাতে মাঠে ছিলেন গণমাধ্যম কর্মীরাও। এক মুহূর্তের জন্য থামেনি সম্প্রচার। দেশের সবার তথ্য অধিকার নিশ্চিতের দায়িত্ব কাঁধে তুলে মহামারীকালে প্রাণ হারিয়েছেন দেশের টেলিভিশনগুলোর 40-এর বেশি কর্মী। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। সন্ধ্যা 6টা নিউজ আওয়ার দেখছেন। সময় হলো বাজিদ স্টিল বিরতি নেবার, ফিরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। গুজবের অনুকূলে সোশ্যাল মিডিয়া আসক্তি। সম্মিলিত চেষ্টায় করোনা মহামারী অনেকটাই নিয়ন্ত্রণে, বললেন প্রধানমন্ত্রী। শান্তিপূর্ণ পৌর নির্বাচনেও প্রাণ গেল একজনের। ভালোবাসার সৌরভে বসন্ত বরণ। এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ হারল টাইগাররা। বিরতির পর আমন্ত্রণ 6টা নিউজ আওয়ারে। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। আরও কিছু খবর। এবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তুললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা। এই ষড়যন্ত্রের পেছনে নোয়াখালী অঞ্চলের 2 সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এবং নিজাম হাজারীকে দায়ী করেছেন তিনি। আর এসব জানার পরও ওবায়দুল কাদের কেন চুপ থাকছেন সে প্রশ্ন তোলেন কাদের মির্জা। এর আগে গত 31 ডিসেম্বর নির্বাচনে অনিয়ম নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন তিনি। তারপর থেকে কখনো ওবায়দুল কাদের, কখনো দলের নেতা এবং এমপিরা তার তোপের মুখে পড়েছেন। গত 30 জানুয়ারি ঢাকায় ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করার পর কিছুদিন চুপ ছিলেন তিনি। আমার পরিবারের উপর আমার উপর যে হামলা করেছে এবং আমার পরিবারকে রাজাকার পরিবার বলেছে, এই একরামুল করিম চৌধুরী এবং নিজামুদ্দিন হাজারী, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। একরামুল করিম চৌধুরী সাহেবেরা 50 কোটি টাকা আমার জন্য, আমার পরিবারকে হত্যা করার জন্য এবং উচ্ছেদ করার জন্য
আজকে প্রাণ তৈরি করছে, ওবায়দুল কাদের বিচার করে না। মাদক ও চোরাচালান রোধে সীমান্তরক্ষী বাহিনীগুলোকে আরও আধুনিকায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাংলাদেশ কোস্ট গার্ডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। নিজস্ব জনবল নিয়োগের মাধ্যমে কোস্টগার্ডকে স্বতন্ত্র বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী। উপকূল ও দুর্গম পাহাড়ি এলাকায় রাস্তা নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এই কাজগুলো শেষ হলে সীমান্তে অপরাধ অনেকটাই কমে আসবে। অনুষ্ঠানে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক সহ সামরিক ও বেসামরিক অতিথিরা উপস্থিত ছিলেন। আবারও বসন্ত সংবাদ। বসন্তে প্রকৃতি সাজে, আর বসন্তের আগমনেতে বাঙালির জীবনেও সুর বাজে। সে বসন্তকে বরণ করতে চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে অনুষ্ঠিত হল ফাগুন হাওয়ার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার এটিএন বাংলা। চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। শনিবার রাতে চট্টগ্রামের বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে অনুষ্ঠিত হল ফাগুন হাওয়া নামক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানটি। এই আয়োজনে পাশে থাকায় এটিএন বাংলাকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের প্রধান অতিথি বিমান বাহিনী জহুরুল হক ঘাঁটির এয়ার কমান্ডিং অফিসার। ঘাঁটির সকল সদস্যবৃন্দ, আপনাদের নিরলস পরিশ্রমের মাঝে কিছুটা চিত্ত মনোযোগের জন্য বিমান বাহিনী প্রধানের দিক নির্দেশনায় আমরা আজকের এই আয়োজন করেছি। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় আমাদের জনপ্রিয় টিভি চ্যানেল এটিএন বাংলা সম্পৃক্ত হওয়ায় অনুষ্ঠানকে দিয়েছে একটা ভিন্ন মাত্রা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন এটিএন নিউজ এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, উনি যদি দেশ স্বাধীন না করতেন আজকে এই মাহফুজুর রহমান আপনাদের সামনে এসে গান গেতে পারতাম না। আপনারা প্রত্যেকে নিজেকে প্রশ্ন করেন এই লোকটির জন্যই আজ আমরা স্ব স্থানে সম্মানিত। অনুষ্ঠানে দর্শকদের অনুরোধে গান গেয়ে শোনান ডক্টর মাহফুজুর রহমান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি, তোমার বজ্র কণ্ঠের আহ্বানে দেশ করেছ স্বাধীন, তোমার শততম জন্মদিন বঙ্গবন্ধু তোমার জন্মদিন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। করোনাকালে আসক্তি এসেছে সোশ্যাল মিডিয়ায়। সে আসক্তি কাজে লাগিয়ে ছড়িয়েছে গুজব। নানাভাবে প্রতারণার শিকার হয়েছেন মানুষ। আবার এই সময় অভিভাবকরা বাধ্য হয়ে শিশুদের হাতে তুলে দিয়েছেন সাইবার অপরাধের চাবিকাঠি, ডিজিটাল ডিভাইস। ঘরবন্দি সময়ে ভার্চুয়াল আসক্তির কথা জানাচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। রঙন পড়ছে পঞ্চম শ্রেণীতে। করোনার আগে রঙনের জীবন ছিল স্কুল মাঠে ছুটোছুটি, বিকেল হলেই আবাসিক এলাকার কম্পাউন্ডে খেলতে যাওয়া, অঙ্ক শেখার কেন্দ্র এলোহার নানা প্রতিযোগিতা কিংবা আবৃত্তি শেখা। এখন এর সব কিছুই 3x6 ইঞ্চির একটি ডিভাইসে বন্দী। মোবাইলেও ইউটিউব দেখি, ক্লাস করি, ফ্রেন্ডের সাথে কথাও বলি, এন্ড অবভিয়াসলি গেম খেলি। এখন তো আসলে বাচ্চারা ছোট থেকেই ফোন ইউজ করছে, মানে এখন তো বাধ্য আমরা দিয়ে রাখছি, ওরা ব্যবহার করছে। কিন্তু আমার কাছে মনে হয় যে মানে 18-এর আগে আসলে ফোন ইউজ করা উচিত না। সচেতন অভিভাবক মাত্রই জানেন ও বোঝেন সাইবার ক্রাইমের বাড়বাড়ন্তের এই যুগে এত কম বয়সে শিক্ষার্থীর হাতে ডিজিটাল ডিভাইস তুলে দেয়া কতটা ঝুঁকিপূর্ণ। কিন্তু অনলাইন ক্লাসের জন্য নিরুপায় সবাই। আর তাই বাস্তব জীবন, সামাজিক সম্পর্ক ভুলে আসক্তি বাড়ছে ভার্চুয়াল দুনিয়ায়। কারণ শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের ভেতরে বা শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে শুধুমাত্র লেখাপড়াই করে না, তারা তাদের শিক্ষক, তাদের সতীর্থ সহপাঠীদের সঙ্গে খেলাধুলা, মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে তাদের মননের বিকাশ হয়।
তবে করোনাকালে অনলাইনে আসক্তি কিংবা সাইবার ক্রাইমে জড়িয়ে পড়ার ঘটনায় এগিয়ে আছে প্রাপ্তবয়স্করাই। নারীদের সাইবার নিরাপত্তায় পুলিশের বিশেষ প্ল্যাটফর্ম চালু হওয়ার প্রথম মাসেই অভিযোগ এসেছে ৫,৫০০-এরও বেশি। করোনা মহামারীর প্রথম ৩ মাসেই বিশ্বজুড়ে নানা গুজবের প্রায় ৭০ লাখ পোস্ট সরাতে বাধ্য হয়েছে ফেসবুক। আর বাংলাদেশে থানকুনি পাতায় করোনা মুক্তির মহাঔষধ আবিষ্কার থেকে শুরু করে ধারাবাহিক গুজব ছড়াচ্ছে ভ্যাকসিন আসার পরেও। চিটং এর হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের 4টা বাচ্চা করোনা ভাইরাসে আক্রান্ত, এটা কনফার্ম নিউজ। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে করোনাকালে দেশে প্রতারণার সিংহভাগই হয়েছে অনলাইন কেন্দ্রিক। এ থেকে বাঁচতে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। অনলাইনে প্রেমে বা সম্পর্কের যে প্রতারণা, সেক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। মাথায় রাখতে হবে যে আপনার ছবি, কথোপকথন বা ভিডিও ব্যবহার করে যে কেউ আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে। প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। গার্ডিয়ানরা বিষয়টি দেখবেন। তারপরেও থেমে নেই করোনার ভ্যাকসিন নিয়ে নানা গুজব আর অপপ্রচার। এমন ভ্যাকসিন দিয়েছে মাইক্রোচিপের মাধ্যমে তারা পুশ করবে। মাইক্রোচিপটা শরীরে ঢোকালে চালের মতো ছোট্ট একটা মাইক্রোচিপ দিলে আপনার জীবনের প্রাইভেসি বলতে আর কিছুই থাকবে না। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। সরিষার মাঠে মৌবাক্স বসিয়ে মধু সংগ্রহে আগ্রহ বাড়ছে হবিগঞ্জ জেলার চাষিদের। অনেকেই এখন জড়িত মৌ চাষে। হবিগঞ্জ জেলা সদর, লাখাই, মাধবপুর ও আজমেরীগঞ্জ উপজেলায় সরিষার চাষ বেশি হয়। কৃষি বিভাগের তথ্যমতে চলতি বছর জেলায় ৩,৫০০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫০০ হেক্টর বেশি। ফসলের পাশাপাশি পাওয়া যাচ্ছে মূল্যবান মধু। মৌমাছির মাধ্যমে পরাগায়নের কারণে কমছে কীটনাশকের ব্যবহারও। কৃষকরা প্রশিক্ষণ ও সরকারি সহায়তা পেলে এ জেলা থেকে মৌসুমে ৫ থেকে ৬ হাজার লিটার মধু সংগ্রহ করা সম্ভব বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। মালয়েশিয়ার বাজারে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে সব বৈধ রিক্রুটিং এজেন্সির সমান সুযোগ পাওয়ার দাবিতে সোমবার মানববন্ধন করবে ভাইরাস সিন্ডিকেট নির্মূল ঐক্যজোট। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে শ্রমশক্তি রপ্তানিকারকদের 9টি সংগঠনের এই ঐক্যজোটের পক্ষ থেকে দাবি করা হয়, অল্প কয়েকটি রিক্রুটিং এজেন্সিকে সুবিধা পাইয়ে দিতে সিন্ডিকেট বাণিজ্য করার চেষ্টা চলছে। এ সময় বাইরা নেতারা বলেন, নেপালের মডেল অনুসরণ করে মালয়েশিয়ার সঙ্গে FWCMS পদ্ধতিতে শ্রমিক নেওয়ার বিষয়টি আলোচনা না করে নতুন করে আবারও গুটি কয়েক রিক্রুটিং এজেন্সি মনোনয়ন করা হলে তা দেশের জন্য আত্মঘাতী হবে। আগামী মঙ্গলবার বাংলাদেশ মালয়েশিয়ার যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে কেন্দ্র করে এসব আশঙ্কা প্রকাশ করেন তারা। এ কারণে সোমবার বেলা 11টায় প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন নেতারা। আরো একবার বাইজিৎ স্টিল বিরতি নেব, এরপর আরো থাকছে। করোনার টিকা নিয়ে কেলেঙ্কারি, পেরুর স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। বিরতির পর আরও একবার আমন্ত্রণ সন্ধ্যা ৬টার নিউজ আওয়ারে। এবারে জানাবো দেশের বাইরের খবর। করোনার টিকা নিয়ে কেলেঙ্কারির দায়ে পদত্যাগ করলেন পেরুর স্বাস্থ্যমন্ত্রী পিলার মেজাইটি। প্রেসিডেন্ট ফ্রান্সিসকো সাগাস্তি জানান, শুক্রবার রাতে তাঁর পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে পেশ করেন মেজাইটি।
পেরুতে সবার জন্য টিকা নিশ্চিতের আগেই টিকা নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট মার্টিন ভিসকারা। এই অভিযোগের পরপরই পদত্যাগ করেন মেজাইটি। শনিবার নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অস্কার উগার্তে। এর আগে 2008 সাল থেকে 2011 সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। গত বছর করোনা মহামারী আঘাত হানার পর থেকে এ পর্যন্ত পঞ্চমবারের মতো স্বাস্থ্যমন্ত্রী পদে পরিবর্তন আসলো পেরুতে। এবারে গালফ অয়েলের সৌজন্যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ প্রসঙ্গ। ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে 17 রানে হেরেছে বাংলাদেশ, ফলে 2-0 সিরিজ জিতল ক্যারিবীয়রা। ম্যাচ সেরা হয়েছেন কর্নওয়াল। জয়ের জন্য 230 রানের টার্গেট নিয়ে নেমে উদ্বোধনী জুটিতে 59 রান তোলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। এ জুটি ভাঙে ব্যক্তিগত 13 রানে সৌম্যের বিদায়। ক্যারিয়ারের 28তম হাফ সেঞ্চুরি করে আউট হন তামিম। ব্যক্তিগত 14 রানে মুশফিক ও শান্ত 11 রানে ফেরেন। লিটন দাসকে সঙ্গে নিয়ে উইকেটে টিকে থাকার চেষ্টা করে কর্নওয়ালের ঘূর্ণি জালে ব্যক্তিগত 26 রানে আউট হন মমিনুল। দলীয় 153 রানে ফেরেন লিটন, করেন 22 রান। এরপর তাইজুল ও নাইম ফেরেন দ্রুতই। শেষ দিকে জয়ের আশা জাগিয়েও ব্যক্তিগত 31 রানে ওয়ারিকেনের বলে স্লিপে কর্নওয়ালের তালুবন্দী হয়ে ফিরে যান মিরাজ। নিজেদের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করে 409 রান, আর বাংলাদেশ প্রথম ইনিংস থামে 296 রানে। 117 রানে দ্বিতীয় ইনিংসে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ অল আউট হয় 213 রানে। 2 ইনিংস মিলে 9 উইকেট নেন কর্নওয়াল। দর্শকেরই সাথে সাথে শেষ করব সন্ধ্যা 6টার নিউজ আওয়ার। তবে তার আগে এক নজরে শিরোনামগুলো দেখে নেব আরো একবার। সম্মিলিত চেষ্টায় করোনা মহামারী অনেকটাই নিয়ন্ত্রণে, বললেন প্রধানমন্ত্রী। শান্তিপূর্ণ পৌর নির্বাচনেও প্রাণ গেল একজনের। ভালোবাসার সৌরভে বসন্ত বরণ। ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ হারল টাইগাররা। গুজবের অনুকূলে সোশ্যাল মিডিয়া আসক্তি। এবং করোনার টিকা নিয়ে কেলেঙ্কারি, পেরুর স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। সন্ধ্যা 6টা নিউজ আওয়ার ছিল পর্যন্তই। সবসময় সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN লিখে তা পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।